সো ব্যাংক রিকনসিলিয়েশন জিনিসটা কি? তো মনে করেন এবিসি কোম্পানি এবিসি কোম্পানি তার বিজনেস চালানোর জন্য অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট তার আছে, অনেকগুলো কারেন্ট অ্যাকাউন্ট আছে। তো আমি ধরলাম অনেকগুলো অ্যাকাউন্টের মধ্যে ব্র্যাক ব্যাংকে সে একটা অ্যাকাউন্ট খুলছে, যেটার মাধ্যমে সে তার বিজনেস লেনদেন করে। কাস্টমার যদি তাকে টাকা দেয়, সে ওই ব্যাংকে জমা দেয়। কাস্টমার যদি তাকে চেক দেয়, সে এই ব্র্যাক ব্যাংকে জমা দিয়ে আসে। কাস্টমার যদি বলে আমি ভাই টাকাও দিব না, চেকও দিব না, আমি ইএফটিএন করবো বা ব্যাংক ট্রান্সফার করব, তখন তাকে এই ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয়। আবার যখন কোনো এবিসি কোম্পানি যখন কাউকে পেমেন্ট করে, এই ব্র্যাক ব্যাংকের চেক দিয়ে পেমেন্ট করে বা ব্র্যাক ব্যাংক থেকে ফান্ড ট্রান্সফার করে। আবার এবিসি কোম্পানি ধরেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে রাখছে বা কোথাও ইনভেস্ট করে রাখছে, সেখান থেকে যে ডিভিডেন্ড বা ইন্টারেস্ট গুলো আসে সেগুলোকে এই ব্যাংকের সাথে লিঙ্ক করে দিছে। তার মানে সেখান থেকে কোনো ইন্টারেস্ট আসলে বা ডিভিডেন্ড আসলে এই ব্র্যাক ব্যাংক সেগুলো জমা পড়ে। ঠিক আছে, এরপর ব্র্যাক ব্যাংক থেকে সে আবার লোন নিয়েছে। তো লোন নেওয়ার পর সেই লোনের ইন্টারেস্ট সেটাও ব্র্যাক ব্যাংক এই অ্যাকাউন্ট থেকে কাটে। তার মানে এই জিনিসটা আমরা বুঝলাম যে এবিসি কোম্পানি তার বিজনেস চালানোর জন্য এই ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টটা ইউজ করে। এখন এই ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টটা যখন এবিসি কোম্পানি ইউজ করে, আমরা যখন জার্নাল দেখলাম বা চার্ট অফ অ্যাকাউন্টস দেখলাম, তখন আমরা জানলাম যে প্রতিটা হিসাবের জন্য কোম্পানিকে একটা অ্যাকাউন্ট খুলতে হয় তার অ্যাকাউন্টিং সিস্টেমে। তাহলে এই ব্র্যাক ব্যাংকের জন্য সে একটা অ্যাকাউন্ট আপনার ইউজ করে। এই ব্র্যাক ব্যাংকের জন্য সে একটা অ্যাকাউন্ট ইউজ করে। সেই অ্যাকাউন্টে সে জার্নাল এন্ট্রি দেয় ব্র্যাক ব্যাংকের মাধ্যমে যত ট্রানজেকশন হয়। যদি ধরেন ব্যাংকে টাকা জমা পড়লো, তাহলে সে আপনার কি বলে মনে করে বিক্রি করে ব্যাংকে টাকা জমা পড়লো, তখন সে জার্নাল দেয় ব্যাংক ডেবিট, সেলস ক্রেডিট। তো এই টাইপের যখন সে পেমেন্ট করে তখন সে ওই ওই জার্নালটা দেয়। তার মানে সে জার্নালগুলো দেয় এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, এই ব্যাংক অ্যাকাউন্টের জন্য সেটা হিসাব মেনটেন করে। টাকা চলে গেলে, টাকা আসলে, মানে টাকা ব্যাংকে আসলো ব্যাংক থেকে চলে গেল, সেটার জন্য সে একটা হিসাব মেনটেন করে, যেটার নাম হইতেছে ক্যাশবুক। আমরা ধরলাম যে ক্যাশবুক হচ্ছে এটার নাম। ক্যাশবুকটা কিসের? ক্যাশবুকটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের। তার মানে এবিসি কোম্পানি ব্র্যাক ব্যাংকের জন্য একটা ক্যাশবুক মেনটেন করে। ব্র্যাক ব্যাংক থেকে টাকা চলে গেলে বা টাকা ব্র্যাক ব্যাংকে ঢুকে গেলে সে এই ক্যাশবুকে এন্ট্রি দেয়। তাহলে এটা হলো ইন্টারনাল। ইন্টারনাল মানে হচ্ছে হলো কোম্পানির ইন্টারনাল ম্যানেজমেন্ট, মানে কোম্পানির এমপ্লয়িরা এই কাজটা করে। আবার ব্র্যাক ব্যাংক মাস শেষে বা প্রতি সপ্তাহে বা এখন তো অনলাইনে হয়ে গেছে, চাইলে কোম্পানি প্রতিদিনই দিন শেষে তার ব্যাংক স্টেটমেন্টটা আপনার ইন্টারনেট ব্যাংকিং আপনার কোম্পানির ওয়েবসাইট, সরি ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারে। বা ধরলাম যে সে এত আপডেটেড না, সে মাস শেষে গিয়ে কোম্পানি আপনার ব্র্যাক ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট কালেক্ট করে নিয়ে আসে। তাহলে ব্র্যাক ব্যাংক থেকে সে এই স্টেটমেন্টটা কালেক্ট করে নিয়ে আসে। সেই জন্য এটা হচ্ছে এক্সটার্নাল, কারণ এটা জেনারেট করে হচ্ছে ব্র্যাক ব্যাংক। আর এটা ইন্টারনাল, কারণ এটা কোম্পানি তার তার এই ব্র্যাক ব্যাংকের মাধ্যমে কত টাকা সে পেমেন্ট করলো বা কত টাকা উত্তোলন করলো এবং কত টাকা সে ব্র্যাক ব্যাংকে রিসিভ করলো বা ডিপোজিট আসলো, সেটার হিসাব সে রাখে। তাহলে ক্যাশবুক হলো কোম্পানির ইন্টারনাল, ব্র্যাক ব্যাংকের ওই অ্যাকাউন্টের জন্য একটা ক্যাশবুক। আর ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে ওই অ্যাকাউন্টের ব্র্যাক ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট, যেটা ব্যাংক দেয়। তাহলে ক্যাশবুকটা কোম্পানি প্রিপেয়ার করে, আর ব্যাংক স্টেটমেন্ট প্রিপেয়ার করে হচ্ছে ব্যাংক। তো এই যে ক্যাশবুক, সংক্ষেপে লিখি সিভি, ক্যাশবুক অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট, এই দুইটার মধ্যে মিসম্যাচ হয় টাইমিং ডিফারেন্সের কারণে। ঠিক আছে, তো কি মিসম্যাচ হতে পারে? যেমন ধরেন একটা হতে পারে ইন্টারেস্ট। আমরা যদি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলি, আপনি ম্যাক্সিমাম মানুষই ক্রেডিট কার্ড ইউজ করে। সো ক্রেডিট কার্ডে আপনি একটা পেমেন্ট করলেন এই মাসে, বা এই মাসে আপনি দুইটা পেমেন্ট করলেন। আপনি জানেন যে আমি দুইটা পেমেন্ট করেছি, একটা হচ্ছে 5,000 টাকা আর একটা হচ্ছে 50,000 টাকা। কিন্তু নেক্সট মান্থে যখন বিল আসবে, তখন আপনি যদি ওই যে 0% ইন্টারেস্টের যে পিরিয়ডটা 15 থেকে 45, 15 থেকে 45 ডেজ,
সেই পিরিয়ডের মধ্যে যদি আপনি ফুল পেমেন্ট না করেন বা মিনিমাম পেমেন্ট করেন, তাহলে নেক্সট মান্থের যে ক্রেডিট কার্ড ইনস্টলমেন্টটা আসবে, আপনি কিন্তু শিওরলি বলতে পারবেন না যে আপনার ফাইনাল বিল কত টাকা হবে, কারণ তারা ওখানে একটা ইন্টারেস্ট অ্যাড করে দিবে। তাহলে এই যে ইন্টারেস্টটা যেটা অ্যাড করে দিল, এটা কিন্তু আমি জানি না, যখন ইনস্টলমেন্টটা নামাই তখন আমরা জানি। একইভাবে ধরেন আমার ব্র্যাক ব্যাংক থেকে আমি লোন নিয়ে রাখছি, আর লোনের একটা ইন্টারেস্ট কাটে। এখন লোনের ইন্টারেস্ট হয়তো হতে পারে যে এই মাস থেকে পার্সেন্টেজ, আমার ইন্টারেস্টের পার্সেন্টেজ 0.5 বা 2% বেড়ে গেছে, বা আমি হয়তো লোনটা একটু মানে লাস্ট মান্থে দেরি করে দিছি, ওভার ডিউ হয়ে গেছে, সেই ওভার ডিউর একটা ইন্টারেস্ট চার্জ করছে। তো ইন্টারেস্টটা আমি যেটা অ্যাজিউম করতেছি, যে ইন্টারেস্ট অ্যাজিউম করে আমি আমার ক্যাশ বুক এন্ট্রি দিয়েছি, সেটা ব্যাংকে যেটা চার্জ করলো সেটা সেম নাও হতে পারে, কম বেশি হতে পারে। দেন হতে পারে ব্যাংক চার্জ। ধরেন ব্যাংক প্রতি বছর একটা চার্জ কাটে, মেনটেনেন্স ফি, এসএমএস ফি, ইন্টারনেট ব্যাংকিং ফি। আপনি যখন একটা চেক রিকুইজিশন দিবেন ব্যাংকে যে আমাকে 100 পাতার চেক বা 200 পাতার চেক দিন, সেটার এগেনস্ট একটা চার্জ কাটবে, চার্জের উপর একটা ভ্যাট কাটবে, দেন বিভিন্ন চার্জ টাইম টু টাইম ব্যাংক কাটে। যদি কোনো চেক ডিসঅনার হয়, সেটার এগেনস্টে ব্যাংক একটা চার্জ কাটে। তো ব্যাংক কোন মাসে, ধরেন এই মাসে ব্যাংক কত টাকা চার্জ কাটলো, এটা কিন্তু আপনি আগে থেকে জানতে পারবেন না। ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার পর দেখতে পারবেন যে আচ্ছা এই মাসে ব্যাংক আমার থেকে এই চার্জ কাটছে। কাটার যখন জানতে পারবেন স্টেটমেন্টটা হাতে পাওয়ার পর, তখন আপনি আপনার ক্যাশ বুকে ওই চার্জগুলো খরচ হিসেবে এন্ট্রি দিবেন, কিন্তু আগে তো জানতে পারবেন না। তাহলে এটাও একটা মিসম্যাচ, যেটা ব্যাংক স্টেটমেন্টে ব্যাংক চার্জ কেটে রেখে দিয়েছে, কিন্তু আপনি জানেনই না, আর আপনি তো ব্যাংক স্টেটমেন্ট এখন হাতে পান নাই। দেন চেক রিলেটেড ইস্যু থাকতে পারে। চেক রিলেটেড ইস্যু কেমন, এগুলো আমরা একটু পরে ডিটেলে যাব। চেক রিলেটেড ইস্যু হচ্ছে হলো, আপনি একটা চেক ইস্যু করছেন আপনার বই থেকে, আপনার হিসাবের বই থেকে। আপনি ব্র্যাক ব্যাংক থেকে একটা চেক ইস্যু করছেন, আপনার সাপ্লায়ারকে পে করবেন। তো আপনি যখন চেকটা সিস্টেম থেকে ইস্যু করলেন জার্নাল দিয়ে, তখন তো আপনার ক্যাশ বুক থেকে বা ব্র্যাক ব্যাংক থেকে আপনি 50,000 টাকা মাইনাস করে দিয়েছেন, কারণ এন্ট্রি ছাড়া তো আপনি চেকটা ইস্যু করতে পারবেন না। তাহলে আপনার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা মাইনাস হয়ে গেছে। চেকটা আপনি কাস্টমারকে দিয়েছেন, ধরলাম আপনার অক্টোবরের 25 তারিখে বা 30 তারিখে। চেকটা আপনি কাস্টমারকে অক্টোবরের 30 তারিখে দিচ্ছেন। কাস্টমারকে বলছেন, মানে কাস্টমার বলছে ভাই আর্জেন্সি ছিল, একটু তাড়াতাড়ি চেকটা দেন। তো কাস্টমার কোনো কারণে অক্টোবরের 30 বা 31 তারিখে জমা দেয় নাই, সে নভেম্বরের 3 তারিখে গিয়ে চেকটা ঠিক আছে তার ব্যাংকে সাবমিট করছে। তাহলে যেটা হবে, অক্টোবরের যে হিসাব আপনার ক্যাশ বুকে, সেখানে কিন্তু এই 50,000 টাকা অলরেডি আপনি ডিডাক্ট করে দিচ্ছেন। কিন্তু ব্যাংকের যে হিসাব, সেখানে কিন্তু ব্যাংক টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিছে হচ্ছে নভেম্বর মাসে, কারণ সাপ্লায়ার চেকটা নভেম্বর মাসে তার ব্যাংকে জমা দিছে, নভেম্বরের 2 তারিখে বা 3 তারিখে, তখন ব্যাংক আসছে। তাহলে এই যে একটা মিসম্যাচ, এই মিসম্যাচগুলোর কারণে কোম্পানির যে ক্যাশবুক, সেই ক্যাশবুকের সাথে ওই ব্যাংকের যে ব্যাংক স্টেটমেন্ট, তার সাথে গরমিল থাকে, অ্যামাউন্ট ম্যাচ করে না। সেটাকে ম্যাচ করাটাই, মানে সেটাকে ম্যাচ করে যে স্টেটমেন্টটা তৈরি করা হয়, যে ধরেন অক্টোবর মাসে এসে আমার ক্যাশ বুক অনুযায়ী ব্যালেন্স আছে 1,05,000 টাকা। দেন আমি এই যে অ্যাডজাস্টমেন্ট গুলা, মিসম্যাচ, এগুলো প্লাস মাইনাস করে একটা ব্যালেন্স পাবো, ধরলাম একটা ব্যালেন্স পেলাম 1,23,700। তাহলে এই 1,23,700টাই আমার ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সের সাথে ম্যাচ হতে হবে, তাহলে বুঝবো যে আমার ব্যাংক রিকনসিলিয়েশন ঠিক আছে। এইটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশনের মেইন কনসেপ্ট। এইটা বুঝলে সবকিছুই ক্লিয়ার হবে। তো এখানে অনেক কিছু বলা আছে, এখানে নতুন করে কিছু বলার নাই। এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট জিনিসটা কি, একটা কি বলবো, একটা ব্যাখ্যার মতো দেওয়া আছে, এটা পড়ে নিবেন। যে ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে ব্যাংকের হিসাবের, ব্যাংকে আমি যদি কোনো হিসাব করি সেই হিসাবের বিবরণী, আমি কি কি ট্রানজেকশন করলাম, কত টাকা উইথড্র করলাম, কত টাকা ডিপোজিট করলাম, এটার একটা সামারি। আর ব্যাংক স্টেটমেন্ট কি, এটা তো আমরা এটা তো আমরা আলোচনা করলামই। যেমন এই যে এখানে বললাম, ব্যাংক সংক্রান্ত লেনদেন আমানতকারী তার নগদান বইতে লিপিবদ্ধ করে। তার মানে ব্র্যাক ব্যাংকের জন্য একটা অ্যাকাউন্ট খুলে রাখছে, যে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে সে সেই লেনদেনগুলো লিপিবদ্ধ করে। আবার ব্যাংকও এবিসি কোম্পানির জন্য হিসাবটা রাখে।
তো সঙ্গত কারণে নগদান বই আর ব্যাংক বিবরণী মানে ব্যাংক ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স এক হয় না। তো এক না হওয়ার কারণে সেটাকে মিলিয়ে এক করাটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। এখানে ইংলিশে লেখা আছে সহজ ভাষায়, এটা পড়লে আপনারা সব ক্লিয়ার হয়ে যাবেন। এই স্টেটমেন্ট এখানে লেখা আছে, এই স্টেটমেন্ট দ্যাট শোজ দি রিজন ফর ডিসক্রিপেন্সি বিটুইন দি ক্যাশ বুক ব্যালেন্স অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স অন এ পার্টিকুলার ডেট ইজ কল্ড ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। সোজা ভাষা, যে আপনি যেহেতু একটা নির্দিষ্ট দিনে ব্যাংক রিকনসিলিয়েশন করবেন, যে আপনার অক্টোবর 31 তারিখ বা নভেম্বর 1 তারিখ, তো নভেম্বর 1 তারিখে ব্যাংক রিকনসিলিয়েশন করার সময়, বা ধরেন আপনার স্টেটমেন্ট কত জেনারেট হবে অক্টোবর 1 থেকে অক্টোবর 31, তাহলে অক্টোবর 31 তারিখের ব্যালেন্সটাকে আপনি ম্যাচ করাবেন আপনার ক্যাশ বুকের সাথে ব্যাংক স্টেটমেন্ট। তাহলে ওই ওই পার্টিকুলার ডেট, দ্যাট মিনস অক্টোবর 31 তারিখে ক্যাশ বুক অ্যান্ড ব্যাংক স্টেটমেন্টের যে ডিসক্রিপেন্সি সেটাকে বের করে ম্যাচ করানোটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। সেখানে ব্যাংক রিকনসিলিয়েশনের অবজেক্টিভ গুলো দেওয়া আছে বাংলাতে ইংলিশে। তো আমরা ধরেন ইংলিশে যদি কভার করি, বাংলাটা আপনারা পড়ে নিন। তো প্রথম হচ্ছে ডিসক্রিপেন্সি। এই আমরা দেখলাম যে ডিসক্রিপেন্সি হয়, যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে চেক check deposited by the depositor may not be cleared by the bank immediately. This can lead to a difference in the balance. তার মানে এটা খুবই সিম্পল, যে আপনার একজন ডেপোজিটর চেক জমা দিয়েছে ব্যাংকে, কিন্তু চেকটা ব্যাংক ক্লিয়ার করে নাই। আমার কাস্টমার আমি একটা কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করেছি, কাস্টমার আমাকে চেক দিল অক্টোবর 31 তারিখ। তা আমরা জানি চেক ক্লিয়ার হতে হলে আমাকে 12টার ভিতরে দিতে হয়। তো আমি চেকটা 3টার সময় দিলাম, চেকটা 3টার সময় আমি ব্যাংকে জমা দিয়ে আমার ক্যাশ বুকে আমি 50,000 টাকা রিসিভ দেখিয়ে রাখছি, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে জমা হয়েছে নভেম্বর 1 তারিখে। তাহলে আমি যখন অক্টোবরের 1 থেকে 31 তারিখের হিসাব মিলাবো ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের, তখন কিন্তু আমি এই 50,000 টাকা ব্যাংক স্টেটমেন্টে পাবো না, এটা পাবো নভেম্বরে গিয়ে। তাহলে এই যে ডিসক্রিপেন্সি এগুলো আমাকে আইডেন্টিফাই করতে হলে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হবে, নাহলে তো আমি বুঝবো না। যে আমি দেখবো আমার ক্যাশ বুকে 50,000 টাকা বেশি কিন্তু ব্যাংক স্টেটমেন্টে কম, তাহলে এটা কেন হলো? তখন যখন দুইটা নিয়ে পাশাপাশি বসবো তখন দেখবো আচ্ছা আমি 50,000 টাকা ডিপোজিট করেছিলাম ব্যাংকের অক্টোবর 31 তারিখে, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে হিট করে নাই অক্টোবর মাসে, কারণ এটা নভেম্বরের 1 তারিখে এটা ক্লিয়ার হয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয় বা ডিপোজিট হয়। দেন ট্রু ব্যাংক ব্যালেন্স জানার জন্য, কারণ ভুল তো শুধু মানে আমার সাইড থেকে যে ভুলটা হবে ব্যাপারটা এরকম নয়, ভুলটা হতে পারে, ঠিক আছে, ভুলটা হতে পারে হচ্ছে ব্যাংকের সাইড থেকেও। কিভাবে? ব্যাংক ধরেন হতে পারে যে আমার কোন একটা কি বলে মানে বিল বেশি কেটে ফেলছে, ইন্টারেস্টটা ব্যাংক বেশি কেটে ফেলছে, অথবা ব্যাংক আপনার অন্য কারো অ্যাকাউন্ট থেকে টাকা কাটার কথা কিন্তু বলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ফেলছে। এই যে এই মিসম্যাচ এগুলো ব্যাংকের ক্ষেত্রে ভুল হতে পারে। তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন করলে ট্রু ব্যাংক ব্যালেন্স কোনটা সেটা জানা যাবে। দেন ম্যাথমেটিক্যাল অ্যাকুরেসি, যেহেতু রিকনসিলিয়েশন করলে কোনো ম্যাথমেটিক্যাল এরর, রেকটিফিকেশন এরর থাকলে আইডেন্টিফাই হয়। ইন্টারনাল কন্ট্রোল জরুরি কোনো ফ্রড বা আনঅথরাইজ ট্রানজেকশনকে আমার করার জন্য, কারণ প্রতিটা ট্রানজেকশন যেহেতু ব্যাংকের মাধ্যমে হবে, সেক্ষেত্রে কোনো আনঅথরাইজ ট্রানজেকশন যদি হয় সেক্ষেত্রে সেটা কিন্তু আমি আইডেন্টিফাই করে নিতে পারবো। কারণ যদি ধরেন আপনার ক্যাশ বুকে দেখাচ্ছে যে আমার একটা খরচ হয়েছে বা আমি একটা পেমেন্ট করেছি, তো এই টাকাটা আমি ধরেন টাকাটা আমি নিয়ে গেলাম নিজে, কিন্তু আসলে ব্যাংক থেকে কোনো পেমেন্ট হয় নাই, ব্যাংক থেকে আসলে কোনো পেমেন্ট হয়নি, তাহলে সেটা কিন্তু আমি যদি ব্যাংক রিকনসিলিয়েশন না করি আমি কিন্তু সেটা ধরতে পারবো না, সেটা ফ্রড থেকে যেতে পারে। তো সেজন্য ইন্টারনাল কন্ট্রোলের ক্ষেত্রে আপনার এইটা জরুরি, ব্যাংক রিকনসিলিয়েশন করা রেগুলার বেসিসে। দেন অডিটের ক্ষেত্রে এক্সটার্নাল অডিট, যখন একটা সিএ ফার্ম অডিট করতে আসে তখন তাদেরকেও ব্যাংক রিকনসিলিয়েশনের ডকুমেন্টগুলো দিতে হয়, যেটা অডিটররা
অডিটরকে হেল্প করে আমার ব্যাংক ট্রানজেকশনের অ্যাকুরেসি এবং ব্যাংক ব্যালেন্সের অ্যাকুরেসি ঠিক আছে কিনা সেটাকে ডিফাইন আপনার কি ভ্যালিডেট করার জন্য। দেন কোনো এরর বা অমিশন থাকলে এটা ডিটেক্ট করে, যদি কোনো এরর ভুল করে থাকি আমি বা ব্যাংক। ফাইন্যান্স স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করা হয় তখন ব্যাংক স্টেটমেন্ট রিকনসাইল হলে আমি জানি যে আমার ব্যাংক ব্যালেন্সটা অ্যাকুরেটলি রিফ্লেক্ট করছে। দেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটাও সলভ করা যায় ব্যাংক রিকনসিলিয়েশনের মাধ্যমে। এখানে এই এই জিনিসটা বাংলায় দেওয়া আছে, সেটার ট্রান্সলেশন হচ্ছে এটা। তো আপনারা বাংলা ইংলিশ দুটোই পড়বেন, যে যেভাবে লিখবে সে সেভাবে অ্যান্সার করবে। ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাংক রিকনসিলিয়েশনের মধ্যে ডিফারেন্স। ব্যাংক স্টেটমেন্ট কে তৈরি করে? ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক দেয়, দ্যাট মিনস প্রিপেয়ার্ড বাই দি ব্যাংক। হু প্রিপেয়ার্স দিস? এটা হচ্ছে এটা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক প্রিপেয়ার করে। আর ব্যাংক রিকনসিলিয়েশন কে বানায়? এটা বানায় কাস্টমার। ব্যাংক রিকনসিলিয়েশন কি ম্যান্ডেটরি কিছু? ব্যাংক রিকনসিলিয়েশন ইজ নট এ ম্যান্ডেটরি থিং। এটা আমার ভ্যালিডেশন, মোর কন্ট্রোল এস্টাবলিশ করা, কোনো ভুল থাকলে সেটাকে ঠিক করা, এটার জন্য তৈরি হয়। কিন্তু ব্যাংক স্টেটমেন্ট আমি ম্যান্ডেটরি পাবো, এটা ম্যান্ডেটরি ব্যাংক দিতে বাধ্য। তো ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক তৈরি করে, আর ব্যাংক রিকনসিলিয়েশন তৈরি করে হচ্ছে কাস্টমার, দ্যাট মিনস অ্যাকাউন্ট হোল্ডার। দেন হচ্ছে অবজেক্ট, অবজেক্টিভ। অবজেক্ট বলতে বোঝা যাচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট তৈরি করা হয় কাস্টমারকে ইনফর্ম করার জন্য, ইনফর্ম দি কাস্টমার অ্যাবাউট অল ট্রানজেকশনস হুইচ হ্যাভ টেকেন প্লেস ডিউরিং দি পিরিয়ড। যেমন অক্টোবর 1 থেকে 31 অক্টোবর পর্যন্ত কি কি ট্রানজেকশন হলো এটাকে ইনফর্ম করা। যে অক্টোবরের 1 তারিখ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল 1,73,500 টাকা। এই 31 দিনে আপনি এই ট্রানজেকশন করেছেন, এখন মাস শেষে আপনার ব্যালেন্স হচ্ছে 77,523 টাকা, এই জিনিসটা। আর ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট is prepared to reconcile bank balance as per cash book with the bank balance as per bank statement. তার মানে ক্যাশ বুক তো আমি তৈরি করি, ক্যাশ বুকে অক্টোবর 31 তারিখে একটা ব্যালেন্স থাকে, আবার ব্যাংক স্টেটমেন্টেও একটা ব্যালেন্স থাকে। তাহলে এই দুইটার ব্যালেন্স সমান সমান হলো কিনা, মানে ম্যাচ করলো কিনা, এটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশনের মেইন অবজেক্টিভ। যদি ম্যাচ না করে তাহলে এটাকে ম্যাচ করতে হবে। দেন 3 নাম্বার, টাইমিং হোয়েন প্রিপেয়ার্ড। ইট ইজ প্রিপেয়ার্ড ফর এ পার্টিকুলার পিরিয়ড, ইট ইজ প্রিপেয়ার্ড অন এ পার্টিকুলার ডেট। ব্যাংক স্টেটমেন্ট একটা নর্মালি একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য তৈরি করা হয়। ধরেন আপনি বললেন যে আমাকে লাস্ট 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেন, বা লাস্ট 6 মাসের দেন, বা লাস্ট 1 বছরের দেন। আর ব্যাংক রিকনসিলিয়েশন একটা পার্টিকুলার ডেটে তৈরি করা হয়, সে ফর এক্সাম্পল অক্টোবর 31। এই দিনে ব্যাংকের ব্যালেন্স কত ব্যাংক স্টেটমেন্ট আছে আর আমার ক্যাশ বুকে কত আছে, সেটা নিয়ে তারপর রিকনসাইল করা হয় যে কেন কম বেশি হলো। দেন নেসেসিটি কোনটা কতটুকু, এটা অলরেডি কভার করে ফেললাম যে ম্যান্ডেটরি কিনা। ব্যাংক স্টেটমেন্ট তো কম্পালসারি ফর ব্যাংক টু প্রিপেয়ার, আর ব্যাংক স্টেটমেন্ট কম্পালসারি বা ম্যান্ডেটরি না। যদি কেউ না করতে না চায় তাহলে সে না করতে পারে, কিন্তু তার জন্য কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। যদি ফ্রড হয়ে থাকে সে ধরতে পারবে না, অডিটের ক্ষেত্রে ঝামেলা হবে, ইন্টারনাল কন্ট্রোল এস্টাবলিশ করতে পারবে না, দেন ম্যাচ করতে পারবে না। সে দেখবে তার তার কি বলে তার সিস্টেমে, তার অ্যাকাউন্টিং সিস্টেমে দেখবে তার ব্যাংকে শো করছে 5 লাখ টাকা, কিন্তু আসলে ব্যাংক স্টেটমেন্ট আছে 3 লাখ টাকা। সে যখন একটা চেক দিবে 4 লাখ টাকা, তখন চেকটা ডিসঅনার হবে। এরকম অনেক কিছু থাকবে। কিন্তু এখন আমাদের পরীক্ষার পারপাসে আপনি সি এর পরীক্ষা, সিএম এর পরীক্ষা, বা প্রফেশনাল ডিগ্রি এসএসসি এর পরীক্ষা বলেন, বা আমাদের একাডেমিক পড়াশোনা, বা আইটিপির এক্সামের ক্ষেত্রে ব্যাংক রিকনসিলিয়েশন আমাদের পড়তে হয়। কিন্তু রিয়েল সেন্সে এখন আমরা যেভাবে পড়ি, বা ঠিক আছে, এগুলো হলো ব্যাক ডেটেড, যে 1 মাসের ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে আসবো মাস শেষে, তারপর সেগুলো রিকনসাইল করব। কারণ ব্যাক ডেটেড এই কারণে, এখন কিন্তু সব রিয়েল টাইম ইনফরমেশন জানা যায়। আপনার প্রতিটা ব্যাংকের অনলাইন ব্যাংকিং আপনার অ্যাক্সেস আছে। আপনি দেখা গেছে যে আজকে, মানে প্রতিদিনই দেখা যায় ব্যাংক স্টেটমেন্ট চেক করা যায়, যে আজকে সকালে অফিসে এসে আপনি
ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে ব্যাংক স্টেটমেন্টটা দেখে নিলেন যে ব্যালেন্সটা কত। যদি কোনো আনইউজুয়াল ট্রানজাকশন হয়ে থাকে, কোনো ফিস বা চার্জেস বা ইন্টারেস্ট কেটে থাকে, সেটা কিন্তু আপনি তখনই ডিডাক্ট করে ফেলতে পারেন। বা বা ধরেন এক সপ্তাহে যা যা ট্রানজাকশন হলো, আপনি এক সপ্তাহ পর পরই সেটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করে ফেলতে পারেন। তো ওই যে আগের যে সিস্টেমটা ছিল, যে মাস শেষে ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসে তারপর মিলিয়ে মিলিয়ে এই ব্যাংক রিকনসিলিয়েশনটা করা, এটার প্রয়োজনীয়তা কিন্তু প্র্যাকটিক্যালি এখন খুব কমে গেছে। কিন্তু কনসেপ্ট ডেভেলপ করার জন্য বা পড়াশোনার জন্য তো আমাদেরকে সেটা জানতে হবে। তো সেই জন্য আর কি। তো এখানে কন্টেন্টে কিছু নাই। কন্টেন্টে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে কি কি থাকে আর ব্যাংক রিকনসিলিয়েশনে কি কি থাকে, এটা কোনো স্ট্যান্ডার্ড না, এটা যে যার মতো প্রিপেয়ার করতে পারে। তো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। স্টার্টিং অ্যামাউন্ট। সো ব্যাংক স্টেটমেন্টে it starts with the balance as per customer's account in bank ledger. সো কাস্টমারের ব্যাংক লেজারে যেই ব্যালেন্সটা থাকে সেখান থেকে শুরু হয়। আমরা যদি এটাকে বলি যে অক্টোবর 1 তারিখে ব্যাংকের কাছে কাস্টমারের যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টের যে বিগিনিং ব্যালেন্সটা, কাস্টমারের যে বিগিনিং ব্যালেন্স অক্টোবর 1 তারিখে সেটা দিয়ে শুরু হবে। তারপর সারা মাসে কি ট্রানজাকশন হলো যোগ বিয়োগ করার পর এন্ডিং ব্যালেন্স আসবে অক্টোবর 31 তারিখে। আর ব্যাংক রিকনসিলিয়েশনের স্টার্টিং পয়েন্ট পয়েন্ট হচ্ছে হলো ব্যাংক ব্যালেন্স অফ ক্যাশবুক অর ব্যাংক স্টেটমেন্ট, যেটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স। সো ব্যাংক রিকনসিলিয়েশনে যেটা করা হয় সেটা হচ্ছে হলো এন্ডিং ব্যালেন্সটা দিয়ে কাজ করা হয়। কারণ আপনি অক্টোবর 31 তারিখে যখন ব্যাংক স্টেটমেন্ট নামাবেন, তখন তখন আপনার ব্যাংকে যে এন্ডিং ব্যালেন্সটা হয় আপনি সেটা নিবেন, বা আপনার ক্যাশ বুকের যে এন্ডিং ব্যালেন্সটা থাকবে সেটা নিবেন। নেওয়ার পর ব্যাংকের সাথে ম্যাচ করবেন। তো ফাইনাল রেজাল্ট কি? ফাইনাল রেজাল্ট হচ্ছে যে অ্যাট দি এন্ড অফ দি পিরিয়ড ব্যাংক স্টেটমেন্টে কাস্টমারে কত টাকা আছে, এই টাকাটা কিভাবে ডিরাইভ হলো, কিভাবে আসলো, সেটা ব্যাংক স্টেটমেন্ট বলে দেয়। আর ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের ফাইনাল রেজাল্ট হচ্ছে হলো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক অ্যান্ড ব্যাংক বুক অ্যাট দি এন্ড অফ দি পিরিয়ড কত টাকা, এটাকে ম্যাচ করে দেওয়া। তার মানে এটা ম্যাচ করে এটাকে ঠিক করে দিবে। এই ছিল একটা ডিফারেন্স, ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলিয়েশন। দেন এখানে কমন রিজন আছে কি কি কারণে হতে পারে। তো এটার বাংলা ভাষণ করে দেওয়া আছে। বেসিক্যালি অ্যাকাউন্টিং এর শিট বানাতে একটু সমস্যা হয়, কারণ বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলা ট্যাক্স এগুলো যেমন অ্যাভেলেবল থাকে। এখন নতুন ট্যাক্স আইন যদিও বাংলায়, কিন্তু ইংলিশ ভাষণও পাওয়া যায়, বা আগের সাথে যদি কোনো চেঞ্জ না হয়ে থাকে সেক্ষেত্রে সেটা আবারই করা যায়, কিন্তু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। এই জন্য এটা শিট বানাতে একটু সময় বেশি লাগে আর কি। তো এই যে আমরা আলোচনা করলাম যে মিসম্যাচ হচ্ছে ক্যাশ বুক অ্যান্ড ব্যাংক স্টেটমেন্টের মধ্যে, এটা কি কি কারণে হতে পারে। এখানে যে কারণগুলো লেখা আছে 10টা কারণ, এই 10টা কারণের কারণে এই প্রবলেমটা হতে পারে, এছাড়া আর কোনো কারণ নাই। তো প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে হলো আউটস্ট্যান্ডিং চেকস। আউটস্ট্যান্ডিং চেকের বাংলা কি? আচ্ছা, এখানে আউটস্ট্যান্ডিং চেক কি আছে? আউটস্ট্যান্ডিং চেকস, সো আউটস্ট্যান্ডিং চেক মানে হচ্ছে হলো চেক আমি ইস্যু করেছি সাপ্লায়ারকে পেমেন্ট করার জন্য, কিন্তু এখনো চেকটা ব্যাংকে সাবমিট করা হয়নি। সো চেক ইস্যুড বাট নট ইয়েট প্রেজেন্টেড ফর পেমেন্ট। চেকটা ইস্যু করা হয়েছে কোম্পানি থেকে বা চেকটা কাটা হয়েছে, কিন্তু এখনো কাস্টমারের আপনার ইসে কি বলে পেমেন্ট করা হয়নি। ঠিক আছে, কিন্তু আমি আমার ক্যাশবুকে চেকটা যখন কাটলাম বা ইস্যু করলাম তখনই কিন্তু পেমেন্টটা ক্যাশবুকে রেকর্ড হয়ে গেল। পেমেন্ট ইজ রেকর্ডেড ইন দি ক্যাশবুক ইমিডিয়েটলি অন দি ইস্যু অফ এ চেক। বাট ব্যাংক কখন আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট করবে? আমরা জানি যে ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যায় তাহলে ব্যাংক ডেবিট করে,
আর আমার অ্যাকাউন্টে টাকা জমা পড়লে সেটা হয় ক্রেডিট। সো ব্যাংক যখন ডেবিট করবে তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। সো ব্যাংক ডেবিট আমার অ্যাকাউন্ট থেকে কখন করবে? যখন চেক ইজ প্রেজেন্টেড ফর পেমেন্ট, যখন ব্যাংকের কাছে চেকটা আমি, ধর আমি টাকা উত্তোলন করব, আমি চেক কেটে নিয়েছি আজকে, কিন্তু টাকাটা আমি 1 সপ্তাহ পরে তুলবো। তাহলে 1 সপ্তাহ পরে যখন ব্যাংকের কাছে চেকটা আমি সাবমিট করব, প্রেজেন্ট করব, তখন ব্যাংক আমাকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে পেমেন্ট করবে। বা কাস্টমার যদি 1 মাস পর চেকটা জমা দেয়, এটা তো হতে পারে, যেমন কাস্টমারকে চেক দিয়েছেন, কাস্টমারের ট্রানজেকশন এত বড় বড় চেক রিসিভ করে, 10 লাখ, 15 লাখ, 50 লাখ এরকম। আপনি চেক দিয়েছেন হয়তো 15,000 টাকার, তার ড্রয়ারে পড়েছিল, মনেই নেই, 1.5 মাস পর মনে হয়েছে, তখন সে জমা দিল। তো 1.5 মাস পর জমা দিলে আপনার ব্যাংক তো আপনার অ্যাকাউন্ট থেকে 1.5 মাস পরেই কাটবে, কিন্তু আপনি তো চেকটা যখন ইস্যু করছেন তখনই ইমিডিয়েটলি কেটে দিচ্ছেন আপনার অ্যাকাউন্ট থেকে। তো এটা হচ্ছে একটা ইস্যু, যে চেক ইস্যু করলাম বাট ব্যাংকে পেমেন্টের জন্য প্রেজেন্ট করা হয়নি, এটাই হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক। দেন হচ্ছে আনরেকর্ডেড ডেপোজিট বা ডেপোজিট ইন ট্রানজিট। তার মানে কাস্টমার আমাকে এসে, আমি কাস্টমারকে ফোন দিলাম, ভাই আপনার কিন্তু, আপনাকে কিন্তু ফার্দার প্রোডাক্ট ডেলিভারি করা যাবে না। কাস্টমার বললো, ভাই কেন করা যাবে না? আপনার কিন্তু 20 লাখ টাকা ডিউ পড়ে আছে, আপনি এখনো বিলটা দেন নাই। কাস্টমার তখন তড়িঘড়ি করে 60 লাখ টাকার চেক আমাকে দিল। এখন 7 লাখ টাকার চেকটা আমি পেলাম, কিন্তু চেকটা পাওয়ার সাথে সাথেই আমি ব্যাংকে পাঠাইছি। তো চেকটা আমাকে দিছে অক্টোবরের 31 তারিখে দুপুরবেলা 12টার সময়। আমি চেকটা আমার অফিসের পিয়ন বা সাপোর্ট স্টাফকে দিয়ে তাড়াতাড়ি পাঠাইছি, কিন্তু সে লাঞ্চ করতে ছিল, সে 2টার সময় গিয়ে ব্যাংকে জমা দিছে। তো জমা দেওয়ার কারণে আমি তো তাকে চেকটা দিয়ে পাঠাই দিছি, আমি সাথে সাথে আমার ক্যাশ বুকে চেকটা আপনার ডিপোজিট করে দিছি। এই যেখানে রিসিপ্ট রেকর্ডেড ইন দি ক্যাশ বুকে রিসিপ্ট দেখাই দিছি 7 লাখ টাকা, কিন্তু সে তো 2টার সময় জমা দিছে। তো ব্যাংক করছে কি, অক্টোবর 31 তারিখে এটা না দেখায়, নভেম্বর 1 তারিখে সেটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমার ব্যাংক স্টেটমেন্টে নভেম্বর 1 তারিখে ঢুকলো, কারণ দি ব্যাংক উড ক্রেডিট দি অ্যাকাউন্ট হোয়েন দে হ্যাভ বিন ক্লিয়ার্ড। সো ক্লিয়ার্ড হয়েছে নভেম্বর 1 তারিখে। তো নভেম্বর 1 তারিখে ব্যাংক স্টেটমেন্ট আসছে, তাহলে তাহলে নভেম্বরের ব্যাংক স্টেটমেন্টে এই 7 লাখ টাকা শো করতেছে, কিন্তু আমার ক্যাশ বুকে আমি এটা অক্টোবরেই দেখাই দিছি। তাহলে এটা হচ্ছে একটা আনরেকর্ডেড ডেপোজিট বা ডেপোজিট ইন ট্রানজিট, মানে ডেপোজিটটা রাস্তায় আছে। আমার এখানে দেখিয়ে দিয়েছি আমার ক্যাশ বুকে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট এখনো হিট করে নাই, ব্যাংকে জমা পড়ে নাই, কোন একটা জায়গায় ট্রানজিশনে আছে। তাহলে এই ক্ষেত্রে ট্রিটমেন্ট কি? আমরা যদি ধরেন ক্যাশ বুকের সাথে ব্যাংক বুক মিলাতে চাই, তাহলে ট্রিটমেন্টটা কি? যে আমার ক্যাশ বুকে আমি 7 লাখ টাকা দেখিয়েছিলাম ডেপোজিট হিসেবে, রিসিপ্ট হিসেবে, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে জিরো, কোনো কিছু দেখায় নাই। তাহলে আমার ক্যাশ বুকে দিন শেষে 7 লাখ টাকা বেশি দেখাবে। তাহলে ক্যাশ বুকের সাথে যদি ব্যাংক বুক ম্যাচ করতে চাই, ব্যাংক স্টেটমেন্ট যদি ম্যাচ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ক্যাশ বুক থেকে 7 লাখ টাকা মাইনাস করে দিতে হবে। মাইনাস করলে ক্যাশ বুকেও এন্ডিং ব্যালেন্স তখন হবে জিরো। তাহলে ব্যাংক স্টেটমেন্টও জিরো, আমার ক্যাশ বুকও জিরো, কারণ কারণ আমি 7 লাখ টাকা ডিপোজিট দেখিয়েছিলাম, কিন্তু ব্যাংক তো সেই টাকাটা অক্টোবর মাসে পায় নাই, পাইছে নভেম্বরে। তাহলে যখন অক্টোবরে রিকনসিলেশন করতেছি, তখন অক্টোবর মাসে ক্যাশ বুক থেকে 7 লাখ টাকা মাইনাস করে দিলাম। দেন ইন্টারেস্ট, ইন্টারেস্ট অ্যালাউডেড বা ক্রেডিটেড বাই ব্যাংক। আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে, আমার একটা ইনভেস্টমেন্টের অ্যাকাউন্টের সাথে বা এফডিআর অ্যাকাউন্টের সাথে, সেইটার ইন্টারেস্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। সো ইন্টারেস্ট জমা পড়লে ব্যাংক ক্রেডিট করবে, ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক। এটা কোথায় থেকে জানতে পারবো? এটা রিফ্লেক্ট হবে শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্টে। সো ব্যাংক স্টেটমেন্ট আমি 1 মাস পর গিয়ে নিয়ে আসি, নভেম্বরের 1 তারিখ নিয়ে আসি। তো নভেম্বরের 1 তারিখ নিয়ে আসার পর যখন হাতে পেলাম, তখন আমি ক্যাশ বুকে এটা এন্ট্রি দিব। সো এই ইন্টারেস্টটা উইল বি রেকর্ডেড ইন দি ক্যাশ বুক অনলি আফটার রিসিভিং দি ব্যাংক স্টেটমেন্ট। তাহলে ব্যাংক স্টেটমেন্টে এই ইন্টারেস্টটা আমার রিসিপ্ট হিসেবে থাকবে, কিন্তু আমার ক্যাশ বুকে থাকবে না, এটা একটা মিসম্যাচ। তো যখন ক্যাশ বুকে এটা থাকবে না, তখন যখন দেখবো যে ব্যাংক থেকে আমাকে ইন্টারেস্টটা দিয়ে দিয়েছে, তখন আমি ক্যাশ বুকে এটা যোগ করে দিব। দেন হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক। সো এইটাও একই জিনিস। আমি যদি কোথাও ব্যাংকে যদি আমাকে কেউ আপনার
মানে আমার ডিভিডেন্ড বা ইন্টারেস্ট কালেক্ট হয়, সেটাও একই জিনিস, একই ট্রিটমেন্ট। দেন হচ্ছে ডিরেক্ট পেমেন্ট ইনটু ব্যাংক বাই কাস্টমার। এটা কি? এটা হতে পারে যে আমার কাস্টমার আমাকে পেমেন্ট করে দিছে ডিরেক্টলি ব্যাংকের থ্রুতে, কিন্তু আমাকে হয়তো ইনফর্ম করে নাই। ধরেন অক্টোবরের 28 তারিখে কাস্টমার আমার ব্যাংক অ্যাকাউন্টে 3,10,000 টাকা দিয়ে দিছে, বা অক্টোবরের 30 তারিখে, কিন্তু আমাকে ইনফর্ম করে নাই। তো এই টাকাটা তো ব্যাংকে চলে আসছে ডিপোজিট হিসাবে, কিন্তু আমার ক্যাশ বুকে এই টাকাটা নাই। তাহলে এখানে একটা মিসম্যাচ হবে, যে আমার ক্যাশ বুকে থাকবে না, বাট ব্যাংক স্টেটমেন্টে এই টাকাটা থাকবে। এটা একটা ইস্যু কারণ। দেন হচ্ছে বিল রিসিভেবল কালেক্টেড বাই ব্যাংক অন বিহাফ অফ কাস্টমার। সো এটাও একটা ওই সিমিলার টাইপের জিনিস, যে ব্যাংক কালেক্টস দি প্রসিডস অফ বিল রিসিভেবল আর when the documents of title are sent through it. সো যখন বিলটা কালেক্ট হয়ে যাবে, তখন কাস্টমার আমার অ্যাকাউন্টটাকে ক্রেডিট করে দেবে। কিন্তু একটা বিল কখন কালেক্ট হবে আমি জানি না। তো ব্যাংক যখন ক্রেডিট করে দিবে, হয়তো আমার যে নোটিফিকেশন আসে আমি জানবো না। তো ব্যাংক স্টেটমেন্ট যখন পাবো, তখন কাস্টমার মে মেক দি এন্ট্রি অনলি অন রিসিভিং দি ব্যাংক স্টেটমেন্ট অ্যাট দি এন্ড অফ দি পিরিয়ড। সো এখানেও সেম জিনিস। দেন খরচ। আমি বিভিন্ন ব্যাংকে কাজ করি, আমি চেক বুক ইস্যু করার জন্য রিকুইজিশন দিই, ডিমান্ড ড্রাফট বা পে অর্ডার করি। আমার চেক হয়তো আপনার কোনো কারণে, কি বলবো এটা, ডিফল্ট হয়ে যায়, যেটাকে বলে আপনার, বা হয়তো চেকে টাকা নাই, চেকটা রিজেক্ট হয়ে গেল, সেটাকে বলে এনএসএফ, নট সাফিসিয়েন্ট ফান্ড। দেন ওভারড্রাফট লোন থাকতে পারে, সেটা ইন্টারেস্ট। তো এই যে চার্জেস গুলা, এগুলা কিন্তু ব্যাংক আমার যে যেই পিরিয়ডে কাটার কথা সেই পিরিয়ডে কেটে নেয়। কেটে নেওয়ার পর আমি কিন্তু জানি না যে কত টাকা কাটছে, ব্যাংক স্টেটমেন্ট পাওয়ার পর জানতে পারি। তারপর আমি ক্যাশ বুকে সেটার এন্ট্রিটা দিই। তাহলে এখানে একটা মিসম্যাচ থাকে। দেন ডিরেক্ট পেমেন্ট বাই ব্যাংক। অনেক সময় ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া থাকে যে আমার এই অ্যাকাউন্ট থেকে মাসের এত তারিখে ইন্টারেস্টের বা লোনের ইনস্টলমেন্ট, দেন ইন্স্যুরেন্স প্রিমিয়াম, দেন কোনো ইএমআই যদি থাকে লোনের, এগুলো অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে এই অ্যাকাউন্টে, লিঙ্ক করা থাকে। অনেক সময় দেখা যায় পেমেন্ট কম বেশি হয়ে যায় ইন্টারেস্টের কারণে, বা হয়তো আমি ভুলে গেছি সিস্টেম এন্ট্রি দিতে। তো সে কারণে সেইটাও ব্যাংক স্টেটমেন্ট যখন এট দি এন্ড অফ দি পিরিয়ড আসে তখন আমি জানতে পারি। দেন হচ্ছে ডিসঅনার। বিল বা চেক ডিসঅনার হতে পারে। ডিসঅনার হলে আমার অ্যাকাউন্ট থেকে একটা টাকা কাটবে, সেটাও আমি জানতে পারি পরে যে কত টাকা কাটলো। আরেকটা হতে পারে এরর। ব্যাংক স্টেটমেন্টে এরর থাকতে পারে, বা ক্যাশ বুকেও এরর থাকতে পারে। সেই এররটাও যদি থাকে, পরবর্তীতে স্টেটমেন্ট পেলে আইডেন্টিফাই করা যায়। এখানে 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্টের মধ্যে 1 and 2 হচ্ছে ক্যাশ বুকে প্রথমে ইম্প্যাক্টটা আসে, দেন ব্যাংক স্টেটমেন্টে যায়। তো 1 and 2-তে কি আছে? 1 and 2-তে আছে হলো, আমি চেক ইস্যু করলাম, তাহলে আমি ক্যাশ বুক থেকে চেকের যে অ্যামাউন্টটা সেটা আমি কেটে দিছি, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে সেই অ্যামাউন্টটা কেটে নিচ্ছে পরে। আবার 2 নম্বরেও সেম, আমি একটা চেক রিসিভ করলাম, আমি আমার রিসিপ্টটা আমার যে ক্যাশ বুক সেখানে দেখিয়ে দিয়েছি, কিন্তু ব্যাংকে জমা দেওয়ার পরেও ব্যাংকে টাকাটা সেদিনই হিট করে নাই, হয়তো সেদিন ছিল মাসের শেষ দিন, এরপরে শুক্র শনিবার, তার মানে 3 দিন পরে গিয়ে হিট করছে পরের মাসে। তাহলে 1 and 2-তে যে ইম্প্যাক্টটা সেটা হচ্ছিল ক্যাশ বুকে প্রথমে ঘটনাটা ঘটে, ক্যাশ বুকে আমি লিপিবদ্ধ করি হিসাবটা বা ইনসিডেন্টটা, ব্যাংক স্টেটমেন্টে পরে আসে। 3 থেকে 9 পর্যন্ত ব্যাংক স্টেটমেন্টে প্রথমে রেকর্ড করা হয়, দেন ক্যাশ বুকে রেকর্ড করি। ঠিক আছে? 3 থেকে 9 পর্যন্ত ব্যাংক স্টেটমেন্টে প্রথমে রেকর্ড করা হয়, এরপর ক্যাশ বুকে রেকর্ড করি, কারণ আমি জানি না যে ঘটনাটা যে ঘটছে আমি জানি না, ব্যাংক স্টেটমেন্ট পাওয়ার পর জানতে পারি। তার মধ্যে 3 থেকে 6 নাম্বার পয়েন্ট হচ্ছে ব্যাংকে টাকা জমা পড়ে, আর 7, 8, 9 হচ্ছে ব্যাংক থেকে টাকা পেমেন্ট হয়। এখানে যে পয়েন্টগুলো বললাম সেটার একটা নোট দেওয়া আছে। আর 10 নম্বর তো হচ্ছে এরর। এরর যে কেউ হতে পারে, তো এটা তো বলা যাবে না, এরর হচ্ছে কম বেশি।
সো এখানে আমরা একটা ড্রাফট দেওয়া আছে। সো আমাদের এক্সামে যদি এই ধরনের ম্যাথ আসে, এত কঠিন ম্যাথ আসবে না, খুব সিম্পল টাইপের, এই টাইপের সিম্পল ম্যাথ আসবে। সো ড্রাফটটা হচ্ছে হলো আপনার বোঝার জন্য, ঠিক আছে? তো যেখান থেকে নিয়ে আসছি সেখানে একটু অন্যভাবেই লেখছে, আমরা এই পার্টটাকে ইগনোর করি, এটা আমাদের জন্য প্রয়োজন নাই। এটা আমাদের জন্য প্রয়োজন নাই। আমাদের কাজ শুরু হবে হলো ক্যাশ বুক থেকে। ক্যাশ বুক এন্ডিং ব্যালেন্স অক্টোবর 31 তারিখ, ঠিক আছে? এখানে আমরা নাম দিলাম, ধরলাম ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টের জন্য আমার ব্যাংক রিকনসিলিয়েশন, যেটা বাংলা নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, আমার সিস্টেমের বা আমার অ্যাকাউন্টসের এই ব্যাংকের যে হিসাব, সেই ক্যাশ বুকের অক্টোবর 31 তারিখে এন্ডিং ব্যালেন্স কত ছিল, এত টাকা। আর ব্র্যাক ব্যাংক আমাকে যে ব্যাংক স্টেটমেন্টটা দিল বা যেটা আমি কালেক্ট করে নিয়ে আসলাম, সেইটার অক্টোবর 31 তারিখের এন্ডিং ব্যালেন্স ছিল এই টাকাটা। তাহলে আমাকে যেটা করতে হবে, আমার ক্যাশ বুকের যে এন্ডিং ব্যালেন্স, এটার সাথে আমার ব্র্যাক ব্যাংকের স্টেটমেন্টের যে এন্ডিং ব্যালেন্স, এই দুটাকে ম্যাচ করতে হবে। তাহলে এখানে যে যোগ বিয়োগ করে যে রেজাল্টটা আসবে, ধরেন একটা রেজাল্ট আসলে এরকম, তাহলে এই রেজাল্টটা অবশ্যই এইটার সমান হতে হবে। দ্যাট মিনস ব্যাংকে যে ব্যালেন্সটা ছিল এন্ডিং, এটা সমান হতে হবে। তাহলে ধরেন আমি এখানে আমার ক্যাশ বুকের যে এন্ডিং ব্যালেন্স এটা নিলাম, নেওয়ার পর আমি দেখতেছি যে কি কি জায়গায় ঝামেলা আছে। তো প্রথমটা হলো যোগ, দ্যাট মিনস এখানে যে ব্যালেন্সটা আসছে এগুলো সব হচ্ছে যোগ। আর এখানে যে ব্যালেন্সটা আসছে এটা সব হচ্ছে বিয়োগ। তাহলে যোগ কেন করব? আমার ক্যাশ বুকের সাথে এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সের সাথে এগুলা কেন যোগ করব, এটা হচ্ছে কারণ। তো দেখেন, ইস্যুকৃত চেক ব্যাংক থেকে ভাঙানো হয়নি। আমি একটা চেক ইস্যু করলাম 5,000 টাকা, আমি একটা চেক ইস্যু করলাম 5,000 টাকা। তো ইস্যু করলে আমি কি করছি, চেকটা আমি আমার সিস্টেম থেকে চেকটা যেহেতু প্রিন্ট করলাম, আমি টাকাটা কেটে নিছি, কেটে চেকটা ইস্যু করছি এই অ্যাকাউন্ট থেকে। তো আমি আমার সিস্টেমে আমার ক্যাশবুক থেকে এটা পেমেন্ট অলরেডি দেখিয়ে দিছি, কিন্তু এই মাসে ব্যাংকে চেকটা শো করা হয় নাই। তাহলে ব্যাংক থেকে টাকাটা আমার কাটা হয় নাই। তো ব্যাংকে যেহেতু কাটা হয় নাই, ব্যাংক স্টেটমেন্টটাতে 5,000 টাকা ডিডাক্ট করা হয় নাই, কিন্তু আমার ক্যাশবুকে করা হয়েছে। সে কারণে এটা আমাকে মাইনাস থেকে প্লাস করে দিতে হবে। কারণ আমি ক্যাশবুকে কেটে রাখছিলাম, এই ব্যালেন্স আসছে কিভাবে, ওই 5,000 টাকা ডিডাক্ট করার পরে। কিন্তু ব্যাংক স্টেটমেন্ট এই টাকাটা কাটে নাই এই মাসে, আগামী মাসে কাটছে। সেই জন্য আমি এটাকে আবার যোগ করে দিলাম, ভাই কাটছিলাম, ঠিক আছে, কারণ সিস্টেম থেকে চেকটা আমি ডিডাক্ট করে দিচ্ছিলাম, ভাবছিলাম এই মাসেই পেমেন্ট হয়ে যাবে, কিন্তু আসলে হয় নাই। ব্যাংক স্টেটমেন্টে আগামী মাসে গিয়ে কাটছে, এই মাসে আর কাটে নাই। তাহলে ব্যাংক স্টেটমেন্টে যেহেতু এটার ইম্প্যাক্ট নাই, কাটে নাই, সেই জন্য এটা আবার যোগ করে দিলাম। দেন আদায়ের জন্য জমাকৃত চেক ভুলবশত নগদান বইতে লেখা হয়নি, ঠিক আছে? আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ভুলবশত লেখা হয়নি। আমি একটা চেক ব্যাংকে জমা দিছি, ব্যাংকে সেটা জমা পড়ে গেছে, কিন্তু আমার ক্যাশ বুকে আমি এন্ট্রি দিই নাই। তাহলে আমাকে এটা যোগ দিয়ে দিতে হবে, কারণ ব্যাংকে জমা পড়ে গেছে, আমি ভুলে এন্ট্রি দিই নাই। আমার আমার অ্যাকাউন্টিং সফটওয়্যারে আমি জার্নাল দিই নাই, আমার ক্যাশ বুক এটা আমি রিসিভ দেখাই নাই, কিন্তু ব্যাংকে জমা পড়ে গেছে। তাহলে এটা আমাকে যোগ দিয়ে দিতে হবে। এটা কিভাবে জানতে পারবো? এটা ব্যাংক স্টেটমেন্ট থেকে জানতে পারবো যে এত তারিখে 10,000 টাকা রিসিভ করছে ব্যাংক, কিন্তু আমার ক্যাশ বুকে কোনো রিসিভ নাই। তাহলে আমি ভুলে গেছি, আমি তখন এটা ক্যাশ বুকে যোগ করে দিলাম। দেন ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। ব্যাংক, যে আমরা দেখলাম যে ডিরেক্ট রিসিভ বাই ব্যাংক, ব্যাংক সরাসরি টাকাটা রিসিভ করেছে, কোনো কাস্টমার ডিরেক্টলি ব্যাংকে পে করে দিল, বা আমার কোনো জায়গায় এফডিআর ছিল, এফডিআর ম্যাচুর হয়ে ওই ইন্টারেস্ট এবং টাকাটা এই অ্যাকাউন্টে চলে আসছে, ধরলাম 5,00,000 টাকা।
কিন্তু আমি জানি না, পরে জানতে পারছি। তো যখন জানলাম তো 5 লাখ টাকা যোগ করে দিলাম এই ব্যালেন্সের সাথে। দেন ব্যাংক কর্তৃক ডিভিডেন্ড বা লভ্যাংশ, সুদ এগুলা রিসিভ করা হয়েছে এই অক্টোবর মাসে। আমি স্টেটমেন্ট পাওয়ার পর জানলাম। তো আগে যেহেতু যোগ করি নাই, এখন যোগ করে দিলাম। ব্যাংক সুদ মঞ্জুর করছে, তো সুদটা এখানে আসলো। অন্য কোনো আমানতকারীর টাকা ভুলবশত এই আমানতকারী হিসাবে ক্রেডিট করা হলে, ঠিক আছে, অন্য কোনো আমানতকারীর টাকা ভুলবশত এই আমানতকারী হিসাবে ক্রেডিট করা হলে এটা আমাকে যোগ দিয়ে দিয়ে দিতে হবে। নগদান বইতে ভুলবশত কোনো লেনদেন 2বার ক্রেডিট হলে, আমি যদি ভুলে 2বার আমার বইতে জমা করে ফেলি, ঠিক আছে, আমি যদি নগদান বইতে ডেবিট মানে হচ্ছে রিসিপ্ট, ক্রেডিট মানে হচ্ছে পেমেন্ট, আমি যদি 2বার ক্রেডিট করে ফেলি, মানে 2বার পেমেন্ট করে ফেলি, তাহলে একটা পেমেন্ট এখানে দিয়ে দিতে হবে, তাহলে তো প্লাস মাইনাস হয়ে যাবে। যে আমি যদি এখানে দেখাই 5,000 টাকা পেমেন্ট, আবার ভুলে 5,000 টাকা 2বার করি, তাহলে এখানে 5,000 টাকা দেখায় দিলে ডেবিট সাইডে, তাহলে এটা এটা কাটাকাটি হয়ে যাবে, অরিজিনালটা 5,000 হবে। তো এইটাই এখানে বলছে। দেন এগুলো হচ্ছে ভুল। আমানতকারীর টাকা অন্য আমানতকারীর ব্যাংকে ডেবিট করা হলে, যে আমার টাকা অন্য অন্য ব্যাংকে ডেবিট করে রাখছে, অন্য ব্যাংকের অ্যাকাউন্টে, কিন্তু আমার ব্যাংক স্টেটমেন্টেই মানে আমার তো অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, তো এটা অন্য ব্যাংকে ডেবিট করে রাখছি, কিন্তু আসলে হবে এই ব্যাংকে। তো ব্যাংক স্টেটমেন্টটা তো আমার এই ব্যাংকে আছে, কিন্তু আমার ক্যাশ বুকে নাই। দেন ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হলে, আমি একটা চেক ইস্যু করলাম, আমি একটা চেক সাপ্লায়ারকে দিলাম, চেকটা আপনার ডিফল্ট হয়ে গেল। তার মানে আমি তো পেমেন্ট দেখিয়ে দিয়েছি 50,000, কিন্তু চেকটা ব্যাংকে আর পাস হয় নাই, ক্লিয়ার হয়নি। হয়তো সাফিসিয়েন্ট ফান্ড ছিল না, বা সিগনেচারে মিসম্যাচ ছিল, বা কিছু একটা ছিল। তো আমি তো অলরেডি দেখিয়ে দিছি, পেমেন্ট চলে গেছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে দেখলাম যে না, চেকটা আমার ক্লিয়ার হয় নাই, তখন আমাকে এটা আবার যোগ করে দিতে হবে। তো এই ইস্যুগুলো যদি থাকে ব্যাংক স্টেটমেন্টের সাথে মিসম্যাচ, তখন এগুলো আমাকে আমার যে ক্যাশ বুকের সাথে যোগ করে দিতে হবে ব্যাংক স্টেটমেন্টের সাথে ম্যাচ করার জন্য। দেন আসছে বিয়োগ। কি কি জিনিস আমি বিয়োগ করব? ভাইয়া 6 নাম্বারটা আরেকবার একটু বুঝাবেন? 6 নাম্বার, জি, যেটা প্লাস করা হচ্ছে, যোগ করা হচ্ছে এটা। অন্য কোনো আমানতকারীর টাকা ভুলবশত এই আমানতকারী হিসাবে ক্রেডিট হলে, ঠিক আছে। ধরেন এখানে যেটা হয়েছে, এটা ব্যাংকের হিসেবে দিছে কিনা, অন্য কোন আমানতকারীর টাকা ভুলবশত এই আমানতকারীর হিসাবে, দাঁড়ান, আমানতকারী হিসাবে ক্রেডিট হলে, ব্যাংক যদি আমারটাতে টাকা ক্রেডিট করে দেয় অন্য কোনো আমানতকারীর টাকা, ব্যাপারটা এরকম হতে পারে যে অন্য কোনো দাঁড়ান, এখানে ব্যাংকের পার্সপেক্টিভে না আমার পার্সপেক্টিভে দেখতে হবে। অন্য কোনো আমানতকারী ভুলবশত এই আমানতকারী হিসাবে ক্রেডিট করলে, তার মানে এখানে যেটা বলছে সেটা হচ্ছে হলো, মোস্ট পসিবলি যদি ব্যাংকের পার্সপেক্টিভে ধরি, ব্যাংক যদি ধরেন অন্য একটা কাস্টমারের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা, অন্য একটা কাস্টমারের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা ব্যাংকের, কিন্তু ব্যাংক ভুলে আপনার আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিছে। তো ব্যাংক যেহেতু টাকাটা আমার অ্যাকাউন্টে জমা করে দিছে, এখন ব্যাংক স্টেটমেন্ট থেকে যেহেতু রিভার্স করা হয় নাই, এটা হয়তো ব্যাংক পরের মাসে রেকটিফাই করে টাকাটা মাইনাস করে নিবে। কিন্তু আমি ব্যাংক স্টেটমেন্ট আনার পর দেখলাম যে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা আছে, কিন্তু টাকাটা আসলে আমি রিসিভ করি, মানে টাকাটা ব্যাংক ভুল করছে, ঠিক আছে, টাকাটা ব্যাংক ভুলে আমার হিসাবে ক্রেডিট করছে, জমা করছে, কিন্তু টাকাটা আসলে আমার হিসাব না। আমি আমি এটা আইডেন্টিফাই করলাম, কিন্তু ব্যাংক যেহেতু জমা করছে, তো আমি এটাকে জমা করে দিলাম। পরের মাসে গিয়ে ব্যাংক যখন এটা মাইনাস করে দিবে তখন আমি অ্যাডজাস্ট করবো। এখানে এই জিনিসটাই বুঝাইছে, বুঝতে পারছেন? মানে হচ্ছে ভাইয়া ব্যালেন্সটা মিলানোর জন্য আর কি এটা করা হয়েছে। হ্যাঁ, ব্যালেন্সটা মেলানোর জন্য করা হয়েছে, বা এটাকে আমি, এটা হয়তো এখানে নিচেও লেখছে, এটাকে আমি মাইনাসও করে দিতে পারি। এই যেখানে লেখছে আবার, মানে আপনি যদি এখানে এটা প্লাস করেন, তাহলে এখানে আবার মাইনাস করবেন না।
ঠিক আছে? মানে আপনি যদি জমা বাড়ান তাহলে খরচটা কমাবেন না, আর যদি মাইনাস করে দেন তাহলে এখানে সেই ট্রিটমেন্টটা আসবে না। মানে যে কোনো একটা করতে হবে এই ক্ষেত্রে। এটা যেহেতু বাংলা বই থেকে নিয়ে আসছি, সেজন্য এটা দুইটা সিনারিও তুলে ধরছে। মানে ব্যাংকে টাকাটা জমা দেখিয়ে রাখছে, টাকাটা ভুলে আরেকজনের অ্যাকাউন্টে জমা পড়ার কথা, কিন্তু আপনারটাতে দিচ্ছে। তাহলে সেটাকে যদি ব্যাংকের সাথে রেকটিফাই করতে চান, দুইটা ওয়ে থাকতে হবে। আপনি যদি এক্স্যাক্টলি ব্যাংক স্টেটমেন্টের সাথে ম্যাচ করতে চান, তাহলে আপনাকে সেটা আপনার ব্যালেন্স থেকে মাইনাস করে দিতে হবে। মাইনাস করলে আপনার ব্যালেন্স বাড়বে, আর যদি মাইনাস না করেন তাহলে আপনার ব্যালেন্সের সাথে যোগ করে দিতে হবে। তো দুইটার একটা অবলম্বন করতে হবে, মানে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে আর কি। যে অন্য হিসাব করে টাকা ব্যাংক কোথায় গেল, ক্রেডিট করে দিচ্ছে। তো ব্যাংক যখন ক্রেডিট করে তখন আমি রিসিভ করছি, তার মানে আমার টাকা জমা পড়ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। সো বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে একই ট্রিটমেন্ট। এখানেও চিন্তা করতে হবে যে ব্যাংক কোনো টাকা আমার থেকে কেটে রাখছে কিনা, চার্জ কেটে রাখছে কিনা, যেটা আমার হিসাবে আমি কর্তন করি নাই বা লিপিবদ্ধ করি নাই, বা পেমেন্ট হিসেবে আমার ক্যাশবুকে দেখায় নাই, কিন্তু ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিছে। এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? দেন আইডেন্টিফাই করতে হবে যে আমি, ধরেন, চেকের ইস্যুগুলা, ঠিক আছে, যে আমি, একটা হচ্ছে পেমেন্টের সাইড। পেমেন্ট সাইডটা খুব সিম্পল, যে ব্যাংক টাকা কেটে রাখছে কিন্তু আমি আমার হিসাবে পেমেন্ট দেখাইনি বা টাকা কেটে রাখিনি। আরেকটা হচ্ছে চেক, যেটা আবার ব্যাংকের সাথে রিলেট না, যে আমি একটা চেক রিসিভ করে জমা দেখায় রাখছি আমার ক্যাশ বুকে, কিন্তু ব্যাংক ক্লিয়ার হয়েছে পরের মাসে, পরের মাসে গিয়ে ব্যাংকে সেটা রিসিভ হয়েছে। তাহলে ব্যাংকে যদি পরের মাসে রিসিভ হলো, এই মাসে রিসিভ হয় নাই, তাহলে আমি কি করবো? আমি তখন আমার হিসাব থেকে সেটা বাদ দিয়ে দিব। তো প্রথমটা হচ্ছে সেটা, যে ব্যাংকে জমাকৃত চেক এখনো আদায় হয়নি। তার মানে আমি অক্টোবর 31 তারিখে টাকাটা, চেকটা পেয়ে আমার ক্যাশ বুকে 50,000 টাকা রিসিভ দেখিয়ে রাখছি, এবং সেদিনই ব্যাংকে পাঠালাম। কিন্তু কোনো কারণে ব্যাংক টাকাটা সেদিন ক্লিয়ার হয়নি, নভেম্বরে গিয়ে হয়েছে। তাহলে ব্যাংক স্টেটমেন্টে সেটা নভেম্বরে হিট করছে। তাহলে ব্যাংক স্টেটমেন্টে যেহেতু অক্টোবরে সেই টাকাটা নাই, তাহলে আমি আমার অক্টোবরে ক্যাশবুক থেকেও রিকনসিলিয়েশনের জন্য সেই টাকাটা মাইনাস করে দিব। ইস্যুকৃত চেক ভুলবশত নগদানভুক্ত হয়নি, আমি চেক ইস্যু করছি সিস্টেম এন্ট্রি ছাড়া। তো চেক যখন ইস্যু করে ফেলছি, ব্যাংক তো টাকা কেটে নিয়ে গেছে, কারণ চেক ইস্যু হয়ে ব্যাংকে সাবমিট করা হয়েছে, কিন্তু আমার হিসাবে ভুলে লিপিবদ্ধ করা হয় নাই, ভুলে গেছি। তাহলে ওই টাকাটাও ধরলাম 2,000 টাকা মাইনাস করে দিতে হবে। দেন ব্যাংক কর্তৃক প্রদীয় হিসাবে টাকা, কোনো ব্যাংক কর্তৃক কোনো টাকা পেমেন্ট করা হয়েছে যেটা আমার নগদের মধ্যে লেখা হয়নি, ব্যাংক কর্তৃক কোনো টাকা পরিশোধ, এগুলো সব পরিশোধের ব্যাপার। ব্যাংক কর্তৃক কোনো বিল টিল পরিশোধ করা হয়েছে যেটা আমি ব্যাংক স্টেটমেন্ট আসলে দেখতে পাবো, সেই জিনিসগুলো আমার এখান থেকে মাইনাস করে দিতে হবে, যেহেতু ব্যাংক থেকে কেটে নেওয়া হয়েছে। দেন কোনো যে চেক ডিজনার হলো, আমি ব্যাংকে, কাস্টমার আমাকে চেক দিয়ে গেল, আমি চেকটা ধরলাম রিসিপ্ট দেখালাম, 5 লাখ টাকার একটা চেক আমার ক্যাশবুকে রিসিপ্ট দেখায়, 3 দিন পর ব্যাংকে পাঠালাম, ধরলাম অক্টোবর 31 তারিখ ব্যাংকে পাঠালাম, চেকটা ডিজনার হয়ে, ঠিক আছে, চেকটা ডিজনার হয়ে গেল, ব্যাংক স্টেটমেন্টে সেটা রিফ্লেক্ট দেখলাম যে চেকটা ডিজনার হয়েছে। তো প্র্যাকটিক্যালি তো আমরা, ব্যাংক আমাদেরকে ফোন দিয়ে জানায় যে ভাই একটা চেক ই করেছেন, ডিপোজিট হয়েছে, বা ডিরেক্টলি অনলাইনে দেখা যায়। কিন্তু থিওরিটিক্যাল পার্সপেক্টিভে বা যদি আগের চিন্তা করি, যখন অনলাইন ছিল না, তখন কিন্তু আমরা ব্যাংক স্টেটমেন্ট দেখে জানতাম বা ব্যাংক ফোন করলে জানতে পারতাম। তো সেই জিনিসটা আর কি, যে আমি রিসিভ করে দেখিয়ে দিলাম, কিন্তু যখন ব্যাংকে সাবমিট করলাম পরের দিন ক্লিয়ার হওয়ার সময় চেকটা ডিজনার হলো। তো ব্যাংকে যেহেতু ডিজনার হলো, ব্যাংকে তো তাহলে এই টাকাটা জমা পড়ে নাই, ব্যাংকে তো টাকাটা রিসিভড হয় নাই, কিন্তু আমি রিসিভ দেখাইছি। তাহলে মাইনাস করে দিই, -5 লাখ টাকা। দেন অন্য কোনো ব্যক্তির টাকা এই আমানতকারী হিসাবে ডেবিট করলে, তো এটাও ওই যে ওই হিসাবটাই, যে আপনার যদি ব্যাংক অন্য কোনো ব্যক্তির টাকা আমার হিসাব থেকে কেটে নেয়, তাহলে আমি এখান থেকে আমার হিসাব থেকে মাইনাস করে দিব মিলানোর জন্য। ব্যাংক কর্তন, সুদ ইত্যাদি আমি যদি আমার হিসাবে না এন্ট্রি দেই, এখানে যেমন সুদ বা কোথায় গেল,
মানে বেসিক্যালি এই জিনিসগুলাই যে 4 5 এই জিনিসগুলো এখানে আবার ওই স্পেসিফিক নামে দিছে, যে ব্যাংক চার্জ, ব্যাংকের সুদ, কমিশনস, ভ্যাট, এগুলো যদি আমি না জানি, আমার জানার কথাও না, আমি স্টেটমেন্ট পাওয়ার পর জানবো। কারণ আমরা যদি পার্সোনাল ব্যাংকিং কথা চিন্তা করি, আমরা যখন ট্যাক্স রিটার্নের সময় ব্যাংক স্টেটমেন্টটাকে কালেক্ট করি, তখন দেখি যে অনেক ছোট ছোট চার্জ কেটে নিছে। দেন আমাকে ব্যাংক যে ইন্টারেস্ট দিচ্ছে, সেই ইন্টারেস্ট থেকে সে একটা টিডিএস ট্যাক্স কেটে নিচ্ছে, ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট আসতেছে, লেট ফি আসতেছে, এই সার্ভিস চার্জ আসতেছে, সেই সার্ভিস চার্জের উপর আবার ভ্যাট কাটতেছে 15%। এগুলো আমরা পরে জানতে পারি স্টেটমেন্ট পাওয়ার পর। আর 9 নাম্বারটা তো বললাম, যদি উপরে দিই তাহলে এখানে দিব না। দেন কোনো লেনদেন যদি 2বার ডেবিট করে ফেলি, মানে আমি আমার ক্যাশবুকে 2বার খরচ দেখায় ফেলছি, সরি খরচ না, আমি আমার ক্যাশবুকে 2বার রিসিভ দেখিয়েছি, কিন্তু রিসিভ তো হবে একবার। তাহলে তখন আমি যেহেতু 2বার দেখিয়েছি, একটাকে মাইনাস করে দিব, করার পর যে ভ্যালুটা আসবে এই 3টাকে যোগ দিব। একটা হচ্ছে আমার যেটা ছিল এন্ডিং ব্যালেন্স, যেটা যোগ করব এই সবগুলা, এটার ব্যালেন্স। দেন হচ্ছে যেটা বিয়োগ করব, এখানে মনে হয় এই দুটো মিলে এটাকে রাখছে আলাদা, কারণ এই দুটা হচ্ছে হলো চেক রিলেটেড ভুল, আর বাকিগুলো হচ্ছে ব্যাংকের ইস্যু, যে ব্যাংক স্টেটমেন্ট থেকে জানতে পারছি। আর দুইটা হচ্ছে টাইমিং মিসম্যাচ, যে আমি ব্যাংকে চেক জমা দিলাম, কিন্তু মানে এখনো চেকটা আপনার ক্লিয়ার হয় নাই ব্যাংক থেকে, বা ব্যাংক থেকে চেকটা কেটে নিছি, মানে আমি চেকটা কেটে নিয়ে ব্যাংক থেকে পেমেন্ট দিয়ে দিছি, কিন্তু আমি আমার হিসাবের বইতে চেকের পেমেন্টটা দেখাই নাই ভুলে, সেই জন্য এই দুটোকে আলাদা করছি। আর বাকিগুলো যেহেতু ব্যাংকের ইস্যু, এটা টোটাল হচ্ছে এটা, তো এই দুটাকে মাইনাস করে দিব। মাইনাস করলে যে ফিগারটা আসবে, এই ফিগারটা অবশ্যই আমার ব্র্যাক ব্যাংকের মাস শেষে যে ব্যাংক স্টেটমেন্টটা থাকবে এটার সাথে ম্যাচ হতে হবে। তাহলে এটি হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো এটা বোঝানোর জিনিসটা হলো যে এই কনসেপ্টটা বুঝলে পরীক্ষায় যদি 5 10 নম্বরের যে কোনো ম্যাথ আসে, সব ম্যাথই পারবেন, কারণ আমাদের পরীক্ষায় এই লেভেলের ডিফিকাল্টি কোশ্চেন আসবে না। কিন্তু এটা বুঝলে ওই কোশ্চেন গুলো খুব ইজিলি সলভ করতে পারবেন। আপনি যদি সিএমএসসি এর পরীক্ষা দেন, সেক্ষেত্রে এই ডিফিকাল্টি কোশ্চেন আসবে, কিন্তু আইটিপির এক্সামে আসবে না। ঠিক আছে, তো কোশ্চেন দেখলে মনে হবে খুব সহজ, কারণ যেহেতু আপনি কনসেপ্টটা অনেক অ্যাডভান্স লেভেল, মানে যা যা হতে পারে সিনারিও সব দেখিয়ে দিলাম, কোশ্চেন দেখলে মনে হবে সহজ। এরপরে আমি নেক্সট ক্লাসে আরো 2 একটা কোশ্চেন অ্যাড করার চেষ্টা করব, মানে আরেকটু ট্রানজেকশন বেশি ভুল, এখানে 5টা আছে, হয়তো 7টা 8টা। এটা খুব সহজ। ধরেন জনাব কামালের ব্যাংক সমন্বয় বিবরণী, তো আপনি উপরে লিখবেন প্রথমে নাম, প্রথমে লিখবেন যে কোম্পানি বা ব্যক্তির নাম, এরপর জিনিসটা কি, ব্যাংক সমন্বয় বিবরণী অথবা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। কত তারিখের করতেছেন? 31 ডিসেম্বর। এটা কোথায় পাইলাম? এই যেখানে লেখা আছে, উপরে লেখা আছে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে নিম্নের তথ্য হতে জনাব কামালের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করুন। তাহলে 1 নম্বর ঘরে কি হবে? বিবরণ। 2 নম্বর ঘরে বিস্তারিত টাকা। 3 নম্বর ঘরে টাকা, মানে মেইন ফাইনাল টাকা। তাহলে প্রথমে আমরা কি বলছি? কোম্পানির ক্যাশবুক অনুযায়ী যে এন্ডিং ব্যালেন্স সেটাকে নিব। তো এটা 1 নম্বরে লিখছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 5,000 টাকা। তাহলে এটা নিয়ে যান, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 5,000 টাকা। দেন নিচে পড়তে থাকি ট্রানজেকশন। 3,000 টাকার একটি চেক 28 ডিসেম্বর তারিখ ইস্যু করা হয়েছিল, কিন্তু চেকটি উক্ত মাসে ব্যাংকে উপস্থাপিত হয়নি। এটার মানে কি? এটার মানে হচ্ছে হলো আমি কাউকে চেকটা দিব, মানে পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য আমি কোম্পানি থেকে একটা চেক ইস্যু করি, চেক লিখি, কিন্তু ব্যাংক এখনো সাবমিট করা হয়নি। কিন্তু আমি যেহেতু চেকটা ইস্যু করলাম, আমি তো চেকটা আমি কেটে নিছি আমার হিসাব থেকে, আমার ব্যাংকের হিসাব থেকে বা ক্যাশবুক থেকে চেক, এই 3,000 টাকাটা আমি ডিডাক্ট করে নিছি। কিন্তু ব্যাংক স্টেটমেন্টে এটার কোনো ইম্প্যাক্ট নাই, কারণ ব্যাংক স্টেটমেন্টে টাকাটা তো ডিসেম্বরে কাটে নাই, পরের বছরে গিয়ে কাটছে। তাহলে এটা আমাকে কি করতে হবে? যেহেতু ব্যাংক স্টেটমেন্টে টাকাটা কাটে নাই, আমি তাহলে যোগ করে দিই আবার। তাহলে যোগ, এখানে দেখলাম কি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। চেক, অথবা লিখতে পারি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি, যোগ করলাম। ঠিক আছে, দেন আসি
3 নাম্বার পয়েন্টে 26 ডিসেম্বর 2000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। মানে কাস্টমার আমাকে 2000 টাকার একটা চেক দিয়ে গেল, ভাই তোমার একটা বিল ছিল, এই নাও চেক। চেকটা আমি 26 ডিসেম্বর জমা দিলাম, কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক বিবরণীতে সেটা ক্রেডিট হয় নাই। তার মানে ব্যাংকে এই মাসের শেষ পর্যন্ত সেটা রিসিভড হয় নাই। আমি আমার ক্যাশ বুকে এটা রিসিভ দেখাই ফেলছি 26 তারিখেই, কারণ 26 তারিখ জমা দিচ্ছি, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে ডিসেম্বর পর্যন্ত এখনো রিসিভ হয় নাই। তো ব্যাংক স্টেটমেন্ট যেহেতু রিসিভ হয় নাই, কিন্তু আমি ক্যাশ বুকে রিসিভ রেখে রিসিভ শো করে দিছি, যোগ করে দিছি, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে এই টাকাটা যোগ হয় নাই। তাহলে আমি কি করব? বিয়োগে গিয়ে এটা মাইনাস করে দিব, এই 2000 টাকা মাইনাস করে দিব। তো লিখলাম 4 নাম্বার, বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায়। তাহলে যখন ব্যাংক স্টেটমেন্ট পেলাম তখন জানতে পারলাম যে ব্যাংক, আমি কোথাও ইনভেস্টমেন্ট করছি, সেখান থেকে আমি ইন্টারেস্ট রিসিপ্ট হয়েছি 200 টাকা। এটা ব্যাংক স্টেটমেন্টে জানলাম যে ব্যাংক 200 টাকা রিসিভ করেছে। এর আগে যেহেতু জানতাম না, তো এন্ট্রি দেওয়ার কোশ্চেন নাই, তো সেই জন্য আমি 2 নাম্বার পয়েন্টে লিখলাম বিনিয়োগের সুদ যা নগদানভুক্ত করা হয়নি, যোগ করলাম। 5 নাম্বার, ব্যাংক 200 টাকা কর্তন করেছে যা নগদানভুক্ত হয়নি, মানে ক্যাশ বুকে দেয়নি। তাহলে লিখলাম ব্যাংক কর্তন যা নগদানভুক্ত হয়নি 200 টাকা। তাহলে এটা যোগ দিলাম 3200, এটা যোগ হবে 5000, আর 3200 যোগ হয়ে আসলো 8200, আর এই দুইটা যোগ হয়ে আসলো 2200 টাকা। 8200 থেকে 2200 মাইনাস দিলে 6000 টাকা। তাহলে ব্যাংক বিবরণী মানে ব্যাংক স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স অবশ্যই আমার এই 6000 টাকা হবে। যদি 6000 টাকা না হয়, তাহলে বোঝা যাবে যে এই যে আমি যোগ বিয়োগ করলাম এখানে কোনো ইস্যুস আছে। দেন 2 নাম্বারটা দেখেন, গামা লিমিটেড 2016 31 জানুয়ারি। তার মানে হিসাবটা হচ্ছে জানুয়ারি থেকে 31 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো হিসাবটা হচ্ছে হলো জানুয়ারি মাসের 1 থেকে 31 তারিখ পর্যন্ত। তো নগদান বই অনুসারে ব্যাংকের ব্যালেন্স কত? ব্যাংকে ডেবিট ব্যালেন্স আছে, মানে ব্যাংকে জমা আছে 31 জানুয়ারি এই মাসের শেষে 20,000 টাকা, এটা লিখলাম। দেন ট্রানজেকশন গুলা পড়বো, এটা শেষ। এটা ইস্যুকৃত 8,000 টাকার চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে হলো চেক ইস্যু করেছি, ইস্যু করে আমার সিস্টেম থেকে 8,000 টাকা আমি বাদ দিয়ে দিছি, পেমেন্ট দেখিয়ে দিছি, কিন্তু ব্যাংক থেকে এখনো পেমেন্টটা করে নাই। তাহলে ব্যাংক থেকে যদি পেমেন্ট করে নাই এই মাসে, তাহলে আমি খামাখা মাইনাস দিব কেন? আমি যোগ করে দিলাম আবার। তাহলে আমি 8,000 টাকা যোগ করলাম, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা যোগ। দেন হচ্ছে ব্যাংকে জমাকৃত 10,000 টাকার একটি চেক আদায় হয়নি। তো ব্যাংকে আমি 10,000 টাকার একটা চেক পেয়ে জমা দেওয়ার জন্য আমার পিয়নকে দিয়ে পাঠিয়েছি, বা আমার অ্যাকাউন্টসের একজন অফিসারকে দিয়ে। তো আমি সিস্টেমে আমার ক্যাশ বুক বা নগদান বইতে 10,000 টাকা জমা দেখিয়েছি, কিন্তু ব্যাংকে টাকাটা এখনো ঢুকে নাই। তো ব্যাংকে যেহেতু টাকাটা ডিপোজিট হয় নাই, কিন্তু আমার ক্যাশ বুকে ডিপোজিট করা আছে, রিসিভ করা আছে, তাহলে ক্যাশ বুক থেকে মাইনাস করে দিব। তাহলে বিয়োগ সাইটে গিয়ে ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, মাইনাস। দেন দেখি দেনাদার 4,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, তার মানে কাস্টমার কাস্টমার ডিরেক্টলি পেইড টু ব্যাংক, কাস্টমার ডিরেক্টলি ব্যাংকে পে করলো। তো আমি হয়তো জানি না, ব্যাংক স্টেটমেন্ট নামানোর পর এই তথ্যটা পেলাম। তাহলে ব্যাংকে জমা দেওয়া আছে বা ব্যাংকে ডিপোজিট আছে 4,000 টাকা, কিন্তু ক্যাশ বুকে নাই। তাহলে ক্যাশ বুকে এটা যোগ দিয়ে দিই, দেনাদার কর্তৃক সরাসরি জমাদান, যোগ করলাম। দেন কি লভ্যাংশ আদায়, তার মানে ব্যাংক, আমি কোথাও ইনভেস্ট করে রাখছি শেয়ার মার্কেটে, ওই কোম্পানি আমাকে ডিভিডেন্ড দিল, সেই ডিভিডেন্ডটা ব্যাংককে ডিপোজিট করে দিচ্ছে। তো ব্যাংকে এই টাকাটা জমা পড়ে গেছে, কিন্তু ক্যাশ বুকের পার্সপেক্টিভে টাকাটা কিন্তু জমা পড়ে নাই।
কারণ আমি জানি না, স্টেটমেন্ট পাওয়ার পর জানলাম। তাহলে এটা যোগ করে দিই। লভ্যাংশ আদায় নগদানভুক্ত হয়নি 2000। দেন দেখেন 5000 টাকার একখানি প্রদেয় নোটের টাকা ব্যাংক পরিশোধ করেছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তার মানে ব্যাংক এটা পেমেন্ট করে দিচ্ছে, কিন্তু আমার এখানে ইম্প্যাক্ট জিরো, আমি এটাকে পেমেন্ট দেখাইনি। তাহলে পেমেন্ট দেখাই দিই। প্রদেয় নোটের টাকা ব্যাংক পরিশোধ করেছে কিন্তু নগদানভুক্ত হয়নি 5000 টাকা। 7 নাম্বার, ব্যাংক কর্তন। ব্যাংক কর্তন 1000 টাকা। ব্যাংক আমার থেকে ধরলাম কোনো চার্জ কেটে রাখছে, চার্জেস। আর ব্যাংক সুদ মঞ্জুর করলো 2000 টাকা। ব্যাংক আমাকে 2000 টাকা সুদ দিল আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের এগেনস্টে। তো এটা হচ্ছে ইন্টারেস্ট রিসিপ্ট। তাহলে এইটাও আমি জানি না, এটা আমাকে তাহলে ক্যাশবুক থেকে মাইনাস করতে হবে, কারণ আমি জানতাম না যে টাকা কেটেছে। আবার 2000 টাকা যে দিল এটাও জানতাম না, তাহলে এটা আমাকে ক্যাশবুকে যোগ করে দিতে হবে। তাহলে মঞ্জুরকৃত সুদ 2000 টাকা যোগ হলো, আর ব্যাংক যে কাটলো টাকা এটা 1000 টাকা মাইনাস হলো। তাহলে ব্যালেন্স ছিল ক্যাশবুকে 20,000 টাকা, কারণ আমি অনেকগুলো ট্রানজেকশনের রিফ্লেকশন দেই নাই। এগুলো যেহেতু যোগ, এটার যোগফল কত? 16,000। তাহলে 20,000 আর 16,000 কত হলো? 36,000 এখানে আসলো। আর এই সবগুলো মিলে হচ্ছে আরো 16,000। তাহলে 36 থেকে 16,000 মাইনাস করি, তাহলে অ্যান্সার 20,000 আসলো। তো এটা মিলে গেছে যে বিগিনিং অ্যান্ড এন্ডিং মিলে গেছে 20,000, কিন্তু ইউজুয়ালি মিলবে না। এখানে যেহেতু অঙ্কটা এভাবে করছে তো মিলে গেছে। তাহলে আমার ব্যাংক ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স অবশ্যই 20,000 টাকায় হতে হবে। ঠিক আছে? তো একই জিনিস এখানেও আছে, এখানেও আছে। তো এখানে জিনিসটা মানে সবকিছুই সেম, দুই একটা আছে নতুন, যেমন 5 নাম্বার। 5 নাম্বারটা শুধু আমরা দেখি আর বাকিগুলো আপনারা দেখে নেবেন। তো এখানে দুইটাই দিয়ে রাখছে যে ব্যাংক ব্যাংক স্টেটমেন্টে ব্যালেন্স ছিল 6,000 টাকা, আর ক্যাশবুক নগদান বই আছে 5,182 টাকা। তাহলে 5,182 টাকা দিয়ে ব্যাংক রিকনসিলিয়েশন শুরু করব, কিন্তু আলটিমেটলি 6,000 টাকা হতে হবে। তাহলে নগদান বইয়ের ব্যাংক স্টেটমেন্টের সরি নগদান বইয়ের বা ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্স এন্ডিং এ 5,000 এটা দিয়ে শুরু করলাম, আর লাস্টে গিয়ে 6,000 টাকা মিলতে হবে। ঠিক আছে? এখানে যে ইস্যুটা আছে ইম্প্যাক্টটা, এটা হলো একটা ইম্প্যাক্ট, আর সব আমরা করে ফেলছি অলরেডি। বিদ্যুৎ বিল বাবদ ইস্যুকৃত 85 টাকার চেক ভুলবশত নগদান বইতে 58 টাকা লেখা হয়েছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে 85 টাকায় লেখা হয়েছে। তাহলে ইলেকট্রিক বিল এক্স্যাক্টলি হওয়ার কথা 85 টাকা, ব্যাংক স্টেটমেন্ট কত লিখছে? 85 টাকায় লিখছে, কোনো প্রবলেম নাই। কিন্তু ক্যাশ বুকে আমি লিখছি 58 টাকা, কিন্তু আমার লেখার কথা ছিল 85 টাকা। আমার লেখার কথা ছিল 85 টাকা, কিন্তু আমি যেটা করলাম 85 টাকা না লিখে আমি লিখছি হচ্ছে 58 টাকা। তাহলে আমার কত টাকা কম লিখছি? আমি 27 টাকা কম লিখছি আমার ক্যাশ বুকে, যে আমি 27 টাকা কম পেমেন্ট করছি, কিন্তু আসলে তো আমি পেমেন্ট করছি 85 টাকা। তাহলে আমাকে 27 টাকা এখন পেমেন্ট আবার দেখাতে হবে। তার মানে আমার ক্যাশ বুকের যে ব্যালেন্স এখান থেকে 27 টাকা বাদ দিতে হবে। তাহলে এখানে বিয়োগের জায়গায় লিখছে বিদ্যুৎ বিল নগদান বইতে কম লেখা হয়েছে 85 মাইনাস 58 27 টাকা, তাহলে 27 টাকা মাইনাস হবে। একটাই এখানে ইস্যু। জমাকৃত চেক প্রত্যাখ্যান 50 টাকা। চেক ডিজঅনার হয়েছে, তো চেক ডিজঅনার হলে আমার অ্যাকাউন্ট থেকে একটা টাকা কাটে, চার্জ কাটে, সেটা হচ্ছে 50 টাকা। তো সেটা তো আমি জানতাম না কত টাকা কেটেছে, স্টেটমেন্ট পাওয়ার পর জানলাম। তাহলে এটাও মাইনাস। জমাকৃত চেক প্রত্যাখ্যান 50 টাকা। তাহলে এই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ।